নমস্কার। গোটা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে শাসক যে কথা বলছেন বিরোধীরা তা মানতে নারাজ, বিরোধীরা যে কথাগুলো বলছেন শাসক তা মানতে নারাজ এবং শাসক বিরোধী রীতিমতো তর্কযুদ্ধ শুরু হয়ে গেছে। গত 23 সেপ্টেম্বর আগরতলায় পুলিশ প্রধান কার্যালয় ঘেরাও করে কার্যত আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুলেছিল কংগ্রেস এবং সেই অভিযোগের নিরিখে কংগ্রেসের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তারপর সিপিআইএম আগামী 3 অক্টোবর কর্মসূচির ঘোষণা দিয়েছে। সেই আইন শৃঙ্খলা সহ নানা বিষয় রয়েছে। পাল্টা জবাব আজ বিজেপির তরফে দেওয়া হয়। বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির নেতৃত্ব তাতে স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বর্তমান সরকারের আমলের প্রেক্ষাপট যেমন ব্যাখ্যা করেছেন, ঠিক তার পাশাপাশি বিগত দিনের সরকারের সময়কালের ঘটনাবলী উল্লেখ করেছেন। ওই সময় কতগুলো ঘটনা ঘটেছে, খুন সন্ত্রাস থেকে শুরু করে নানা যে ঘটনা ঘটেছে তার তথ্যভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন নবেন্দুবাবু। তার পাশাপাশি তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে আগামী দিনে প্রয়োজনে একেবারে সমস্ত তথ্য একসঙ্গে নিয়ে দুই সরকার অর্থাৎ বিগত কংগ্রেস টিইউজেএস জোট সরকার এবং পরবর্তী সময় বামফ্রন্ট সরকার বা তার আগের বামফ্রন্ট সরকারের কিছু ঘটনা তারা তুলে ধরবেন। অর্থাৎ এই রাজ্যের বুকে যে কয়েকটি ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে তারা প্রত্যেকে তার মতন করে জবাব দিয়েছেন এবং আপনারা প্রত্যেকেই শুনেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহ আজ রামনগর মণ্ডলের কার্যালয়ের উদ্বোধন পর্বে গিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিগত সরকারের সময় যেসব খুন, রাজনৈতিক খুন সহ অন্যান্য ঘটনাগুলো ঘটেছিল সেই সময়ে সরকারের চাপে কিংবা সেই সময় সরকারের প্রভাবে এই মামলাগুলোর প্রকৃত তদন্ত হয়নি, সঠিক তদন্ত হয়নি, নিরপেক্ষ তদন্ত হয়নি এবং তিনি বলেছেন যে সেই আমলে রাজনৈতিক খুনের সে পুনঃতদন্ত সেখানে করা হবে, কাউকে সেখানে ছাড়া হবে না। তার থেকে কি কয়েকটি বিষয় সেখানে স্পষ্ট। ঠিক আইন শৃঙ্খলা বিষয়ে যখন বিরোধীদের একটা কর্মসূচি কিংবা বলতে পারেন পৃথক পৃথক কর্মসূচি কয়েকদিন পরপর যখন সংগঠিত হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিরোধীরা যখন একের পর এক বোমা ফাটাচ্ছেন, তখন শাসক দল কি চুপ করে থাকবে? নিশ্চয়ই না। তারাও তাদের মতন করে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, কথাগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন। আমরা সেদিক থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শাসক তাদের বক্তব্য যেমন শুনবো, ঠিক আপনাদের কথাও শুনবো। আমরা বলছি রাজ্যের আইন শৃঙ্খলা, শাসক বলছে ভালো, বিরোধীরা বলছে খারাপ। আপনি কি বলেন? আপনাদের কি অভিমত রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে? আপনারা যারা এই কথাগুলো শুনছেন, আমার কথাগুলো শুনছেন, বক্তব্যগুলো জেনেছেন, তাহলে নিশ্চয়ই আপনার মতন করে আপনি প্রতিক্রিয়া দেবেন। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে প্রতিক্রিয়া দেবেন। তার আগে আমরা নেতৃত্বের উভয় দিক থেকে, আমরা জানি কংগ্রেসের সেদিন কর্মসূচির পরও বিজেপি সাংবাদিক সম্মেলন ছিল, সিপিআইএমের সাংবাদিক সম্মেলনের পরও বিজেপি আজ সাংবাদিক সম্মেলন করেছে। আমরা সেদিক থেকে তাদের নেতৃত্বের, উভয় রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্য শুনব। ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে কেউ অস্বীকার করতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার স্বচ্ছতা বজায় রেখে কোথাও বিন্দুমাত্র কোনো খাত নেই, স্বচ্ছতা নেই, লোক নিয়োগ করা চলেছে। বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে গতকাল বিভিন্ন দপ্তরে এই লোক নিয়োগ করা হলো। 1267টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে। আপনারা বিষয়গুলি জানেন। তবে এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির সরকার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন দাদা। আজকে যে আপনার যেটা দেখলাম, সেখানে আপনার যে দুধটা আমার বাড়িতে নিয়ে গেলেন, আমি পয়সা দিয়ে রাখলাম। আমি বললাম যে দাদা দুধটা তো ভালো না। আপনি বললেন কি আমার দুধ তো ভালো। শাসকে যারা আছে তারা তো বলবে ভালো, আর বিরোধী যারা আছে তারা বলতে খারাপ। আর বিরোধী বলতে এখানে রাজনৈতিক না, প্রত্যেকটা মানুষই জানে যে শাসকের যে ভূমিকা। দেখুন, কালকে আমাদের সাতরুমে যে ঘটনাটা ঘটল প্রত্যুৎ কিশোরের নেতৃত্বে বা উপজাতিদের
ধরার জন্য কেউ যায় না, হিন্দুত্ববাদী এখানে বাঙালিরাও যায় না, বাঙালিদের জন্য ত্রিপুরা তো যায় না, চাকমা যায় না। সুতরাং ওপারের জন্য কান্না আর রাজ্যে কি হচ্ছে এটার জন্য মুখ্যমন্ত্রীও ভাবেন না। মুখ্যমন্ত্রী কোন একটা ডায়াসে দাঁড়িয়ে বলছেন 25 বছর। আরে আপনি আপনারটা ঠিক করুন না, কেন আপনি 25 বছরে যান? আপনি আপনার মতো শাসন ক্ষমতা যেহেতু আপনার হাতে, আপনি আপনার মতো করে সাজান। হ্যাঁ, ওই এসআই সাসপেনশন বা অমুক এইগুলি না হলে ভালো হয় আর কি। আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি রাজ্যের মাথা, আপনি কেউর তুলনা না করে আপনি আপনার মতো সাজান। যেহেতু আপনি একজন ডাক্তার সুশিক্ষিত, সবাই আপনাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধার মতো করে আপনি শ্রদ্ধা যেহেতু আশা করি সেই জায়গাতে আপনি শ্রদ্ধার পাত্র হিসাবে কাজ করুন। আপনি কেউর তুলনা না দিয়ে নিজে নিজের মতো করেন। আর এখন বর্তমানে যারা প্রেস কনফারেন্স করেন আর কি বিজেপির তরফ থেকে, তারা কোথায় ছিলেন 5 বছর আগে সবাই জানে। নমস্কার দাদা। শূন্য পদের লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না, কিংবা এই রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে দৃঢ় করতে গেলে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আমাদের এ রাজ্যের যুবক যুবতীদের মানসিকতার পরিবর্তন এসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষিত বেকার যুবকরাও তাদের নিজস্ব প্রকল্প গড়ে তুলছেন। এমনকি যারা বহির্রাজ্যে কাজ করতেন এই রাজ্যের যুবক যুবতীদের মধ্যে, তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছেন এরকমটা না, এই মানসিকতার পরিবর্তনের ফলে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি ভারতীয় জনতা পার্টি, তাতে প্রভাবিত হয়ে অনেকেই বাকি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে সরকারের যে প্রচেষ্টা, বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলিতে লোক নিয়োগ, প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের বিষয়যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হবে। তবে রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল, যদিও গত বিধানসভা নির্বাচনের পর তাদের হালটা এমন ছিল যে তারা বিরোধী দলের নেতা পাওয়ারও সুযোগ করে উঠতে পারেননি, যদিও পরবর্তী পর্যায়ে কার্যকারণে তারা এটা পেয়েছে। এই দলটির এই হাল, তারপরেও তারা শুধরাচ্ছেন না। আমরা দেখেছি গতকালে তারা বলেছেন রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন, নতুন কিছু নেই, পুরনো কথাই তারা বলছেন, কাজ নেই, খাদ্য নেই, এইসব কথা। একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা, রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন। হ্যাঁ, আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতে ভাটা পড়েছে। গাঁজা চাষিদের থেকে শুল্ক আদায় করতেন, সেটা তো বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার তা সুনিশ্চিত করবে। নেশা কারবারিদের প্রোৎসাহন দেওয়া, এগুলি তারা করতেন। যে কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা বাড়ি, এমন কোনো গ্রাম বাদ নেই, এমন কোনো বাড়ি বাদ নেই যেখানে পাকা বাড়ি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে। বাম জমানায়
এমন অনেক গ্রাম ছিল যেখানে কোনো ব্যক্তির পাকা বাড়ি ছিল না। কোনো গ্রামে গিয়ে খুঁজে দেখলে একটা পাকা বাড়ি থাকলে সেটা হতো সিপিএম এর পার্টি অফিস। আপনারা দেখেছেন এখানে সাংবাদিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছেন, আগরতলা শহরে এই যে প্রাসাদ উপবন বাড়ি তারা তৈরি করেছিলেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে। আমি একটি কথা বলতে চাই, নবেন্দ্রবাবু এখানে যে কথাটা বললেন, বিরোধীরা সবসময় হয়েছে করে কাজ নিয়ে খাদ্য নিয়ে। আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, দাদা আমরা দেখেন খেটে খাওয়া মানুষ, আমরা সকালে কাজ যাই, সন্ধ্যার সময় কাজ করে এসে 500 টাকা হাজিরা কাজ করি, কিন্তু রেশন শপগুলির অবস্থা আপনি দেখেন। এই যে সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত রেশনে আটা আসেনি, সোয়াবিন নেই, শুধু চা পাতার প্যাকেট এসেছে, জিরা নেই, অনেক মশলা নেই, বলেছে যে সবকিছু দেবে, কিচ্ছু নেই। আমি সেক্ষেত্রে বলতে চাই, আরেকটা কথা বলতে চাই দাদাকে, যে বিরোধীরা সময় যত খুন হয়েছে, তাদের সময় হয়েছে সেটা তো মানুষ দেখেছে, সেই জন্য তাদের শিক্ষা দিয়েছে। কিন্তু আপনাদের সময় যাতে না হয়, হ্যাঁ, অন্যের তুলনা করবেন না, আপনারা যাতে স্বচ্ছ সবল থাকতে পারবেন, হ্যাঁ সেটাই বলুন। অন্যদের বললে তো বলবে ও তারা করেছে, আপনারা সেরকম করবেন। আরেকটি কথা দাদা, যে কোঅপারেটিভ ব্যাংকের চাকরি বহুত পুনবেন, গুয়াহাটি গিয়ে পরীক্ষা দিল, কিন্তু কে চাকরি পেলো আজ পর্যন্ত আমরা জানতেও পারলাম না। হ্যাঁ, আমার ছেলেও দিয়েছিল, কিন্তু কোনো পাত্রেই নেই। সব গ্রাজুয়েট ভালো নম্বরে পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করে এমপিপি কলেজ থেকে পাস করেছে, কিন্তু দাদা সে আর কি। তাও আপনার কাছে অনুরোধ আর কি, আমি অন্য কিছু না, সব খারাপ ভাববেন না। আপনারা যদি গরিব মানুষের দিকে না দেখেন, কে দেখবে? এটাই আমার বক্তব্য। নমস্কার। আপনারা শুনলেন, এবং আজ বিজেপির সাংবাদিক সম্মেলন কার্যত বাম আমলের প্রেক্ষাপটে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে তুলে ধরেই সেখানে জবাব দেওয়া হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে বিষয়টা আইন শৃঙ্খলার বিষয়টা, আসলে দেখেন, শাসক বলছে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে, বিরোধীরা বলছে আইন শৃঙ্খলা নেই। শুধু বিরোধীরা নয়, সাধারণ জনগণ, ত্রিপুরা রাজ্যের যে 40 লক্ষ মানুষ রয়েছে তার মধ্যে 30 লক্ষ মানুষে বলছে কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রশাসন আইন শৃঙ্খলা কোনোটাই নেই। কারণ প্রতিনিয়ত কোনো না কোনো জায়গাতে সন্ত্রাস, ধর্ষণ, খুন, মারামারি, বাড়িঘর ভাঙচুর প্রতিনিয়ত চলছে। কিন্তু তাদের কথা তো প্রতিনিয়ত, তাদের যে বড় বড় কথা আছে 2018 সাল থেকে আমরা দেখলাম, তাদের কথা সবসময় বড় থাকবে, কারণ মিথ্যার প্রতিশ্রুতি দিতে দিতে মানুষকে ঠান্ডা বানিয়ে ফেলছে। তার মধ্যে কোথায় কোথায় বলে বামপন, আজকে বামপন 25 বছরে যা ত্রিপুরা রাজ্যের রাস্তা থেকে উন্নয়ন করে দিয়ে গেছে, কিন্তু সেটা ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার সেটাকে মেরামত করে এখন পর্যন্ত রাখতে পারছে না। আমরা দেখি গ্রাম থেকে পাহাড় পর্যন্ত। আরেকটা বিষয় বড় বড় কথা, যে ইন্দিরা আবাস যোজনা ঘর যেটা সেন্ট্রাল দিয়ে যাচ্ছে, বিল্ডিং গাড়ি বেশ উন্নত হয়ে যাচ্ছে। যখন আমাদের বাপ চাচারা যখন ছিল তারা অনেকে ল্যাংটি পড়ছে, ল্যাংটি থেকে লুঙ্গি, লুঙ্গির থেকে প্যান্ট, প্যান্ট থেকে ধুতি, ধুতি থেকে এখন শার্ট প্যান্ট পড়ছে। কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, বিল্ডিং বাড়ি হচ্ছে। এখন 5 বছরে আর বিজেপি সরকার ত্রিপুরা যে আসার পর থেকে বিল্ডিং বাড়ি দিচ্ছে। তখন তো ইন্দিরা আবাস যোজনা ঘর তখন ছিল মাটোয়ালের ঘর। ত্রিপুরা রাজ্যে তো মানুষ তো আর পলিথিনের মাধ্যমে ছিল না, কিন্তু ঘরের মাধ্যমে টিনের ছালের মধ্যে রয়েছে। কিন্তু তাদের কথা হলো ত্রিপুরা রাজ্যে পাকা ওয়াল দিয়ে তো আর দেশটা চলবে না। এটা সেন্ট্রাল বাজেট অনুসারে ত্রিপুরা রাজ্যের দিকে আছে, আর বাড়তিকে দেয় নেই। সেন্ট্রাল যখন ঘরের যে বাজেট গুলা করে দিয়ে গেছে, সেই ঘরের বাজেট গুলো বাড়িয়ে দেব, তাহলে আমরা বুঝবো যে কেন্দ্রে যে ডবল ইঞ্জিনের সরকার বাজেট বাড়িয়ে দিয়েছে। সেটি তো ওই নরসিংহের আমল থেকে যখন এই সার্ভে করার পরে 2011 সাল থেকে এই ঘরের প্রজেক্টটা আসলো ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে হলো। কিন্তু আসলে তাদের কথা কিন্তু তাদের এখান দিয়ে বললে সেখান দিয়ে বলবো, কিন্তু ত্রিপুরা রাজ্যে যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মানে যে পঠন পাঠন যে ব্যবস্থাগুলো রয়েছে ত্রিপুরা রাজ্যে, সমস্তটি ভেঙে তৈরি হয়ে গেল। ত্রিপুরা রাজ্যের 2টা মুখ্যমন্ত্রী আমরা দেখলাম, বিপ্লব দেব এবং ডক্টর মানিক শাহ।
বিপ্লব দেবের আমলে প্রায় 900-র উপরে স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের মানিক শাহর আমলে 148টার উপরে স্কুল বন্ধ হয়ে গেল, কিন্তু সেটির বিষয়ে কিন্তু কথা বলবে না। বিদ্যাজ্যোতি নাম ঘোষণা করে দিল, কিন্তু ত্রিপুরা রাজ্যের ফলাফলে সরকার আমরা দিকে তালা ঝুলিয়ে দিচ্ছে, বিক্ষোভ করছে, প্রদর্শন করছে, রাস্তার জন্য অবরোধ করছে, কিন্তু তাদের সাংবাদিকতা সম্মিলন কিন্তু প্রতিনিয়ত থাকে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সবটাই বুঝে, কারণ ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি প্রেক্ষাপটে পরিস্থিতি অনেক মূল একটা জায়গাতে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝছে, কারণ বিজেপি জানতে পারছে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস থেকে বিজেপি হয়েছে, ত্রিপুরা রাজ্যে বিজেপি আকাশ থেকে আসেনি, কংগ্রেস থেকে বিজেপি হলো, সেই বিজেপি কিন্তু এখন আবার কংগ্রেসের দিকে মুখ দেওয়া শুরু করে যাচ্ছে। কিন্তু এই রাজ্যে কারণ মানুষের আশা, আমরাও ভাবছিলাম যে ত্রিপুরা রাজ্যে জোট আমলে জোট সরকার যখন আসলো তখন প্রচুর পরিমাণে চাকরি, লোন, অনেক কিছু করে গেছে, কিন্তু করে গেছিল কংগ্রেসকে প্রতিশ্রুতি গুলো রক্ষা করে গেছিল, ভিত্তিক আইনের মধ্যে চাকরি দিয়ে গেছিল, কিন্তু 2018 সালে তাদের যে কথা 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত তারা কোনোটাই করেনি। কারণ বেকারের সাথে প্রতারণা, কারণ বেকাররা আন্দোলন, ফার্মাসিস্ট আন্দোলন, বিএসসি নার্সিং কর্মীদের আন্দোলন, পুলিশে মাপ দিয়েছে তাদের আন্দোলন, টিএসআর এর কিছু দিয়েছে আন্দোলনের মাধ্যমে, ডিআরবিটির মধ্যে আন্দোলন, সমস্ত ক্ষেত্রে কোন দিক থেকে আছে ত্রিপুরা রাজ্যের প্রশাসন? আমরা তো প্রশাসন সবসময় বলি ত্রিপুরা রাজ্যের প্রশাসন হলো নামকা অবস্থা রয়ে গেল, কিন্তু প্রশাসন আছে কিন্তু কাজ করে না। প্রশাসন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? উৎসস্থল কোথায় মানুষ সবই জানে, আপনারাও জানেন, এই জন্য মানসিক দোহাই দিচ্ছেন। খাদ্য নেই, কাজ নেই, মুখ ফুটে বলতে পারছেন না তাদের নেই। চাকরির কথা বলছেন, আপনারা পুরান পত্রিকাগুলি খুঁজে দেখবেন, বাম জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কতজনের চাকরি গেছে। পাকা পথে চাকরি দেওয়ার রীতি, সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়া পাকা পথে, এসবের দৃষ্টান্ত এখন নেই। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি। নমস্কার, কে বলছেন? বলছিলাম আপনার যে টপিকটা দেখাচ্ছেন, শাসন ব্যবস্থা, শাসক বলছে ভালো, বিরোধী বলছে ভালো না, তাহলে আসলে একটা প্রবাদ বাক্য আছে, যদিও ব্যাপারটা খারাপ নেবেন না, যার শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, সে যখন পায়খানা করে অপর ব্যক্তি কিন্তু তার দুর্গন্ধটা পায়, আর যে পায়খানা করে তার মুখটা কিন্তু এ কথা বের হয় না যে তার পায়খানার দুর্গন্ধ আছে। তদ্রুপ কিন্তু শাসক সরকার কিন্তু এইরকমই বলছে নবেন্দু, যেটা বিজেপির মুখপাত্র, শুধু মিথ্যার গুলি, যতটি কথা বলছেন এখানে সত্যের কোনো আঁচই নেই, সব মিথ্যার গুলি। বলুন তো, এই বিজেপি সরকার আসার পরে কতটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? নবেন্দু ভট্টাচার্যের কাছে কি তার প্রমাণ রাখেন? আর যদি রাখেন, উনি একবার সৎ কেনে বলতে পারবেন এতটি বাড়ি পুড়িয়ে দিয়েছিল? এই বাড়ি যে পুড়িয়ে দিয়েছে কারা? আপনার তার কি একটা লোকের বিরুদ্ধে কেস হয়েছে বা অ্যারেস্ট করেছে? তার কোনো বিচার হয়েছে শাসন ব্যবস্থাতে? এটা কি কোনো প্রমাণ দিতে পারবেন? আপনারা চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিক, আপনারা তো দেখাচ্ছে। আর আপনাদের যে বাড়িটা
পুরাইলো, আপনারা তো সেটা জানেন, আপনার বাড়ি আর বিভিন্ন পার্টির বিষ, পার্টি বিষটাকে আমি দূরে রাখলাম, আপনারা একটা চতুর্থ স্তম্ভ সাংবাদিক, আপনাদের বাড়ির তোর পুরে দিয়েছিল, কি বিচার পেয়েছেন? কার শাস্তি হলো? কটা লোকের শাস্তি করেছে? এই নিয়ে শাসন ব্যবস্থা? আর কি শাসন ব্যবস্থা দেখতে চান? বিভিন্ন গ্রামে গ্রামে কত মানুষ নির্যাতিত হয়েছে, কত মানুষকে মারধর করেছে, তার কি প্রমাণ একবার রাখেন? একটি কথাও তো উনি বললেন না যে একটা মারধর করতে, একটা বাড়ি পুরাইছে, একটা বিচার করেছেন। আরে যে মুখ্যমন্ত্রী পাইছে বলে বেড়াচ্ছেন যে এখন দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার সময় চাঁদার জুলুম হলে যার শাস্তি নেওয়া হবে, কি হলো? আপনারা তো দেখাচ্ছেন একটা লোককে অ্যারেস্ট করেছে, এই যে আগরতলাতে যে চাঁদার জুলুম করলো, বিভিন্ন জায়গাতে চাঁদার জুলুম করতে একটা লোককে অ্যারেস্ট করেছে? করেনি। তারপরে আসুন বিভিন্ন মানুষের দাবি দেওয়া, যেমন স্কুল, বিভিন্ন স্কুলের মধ্যে মাস্টার নেই, ছাত্র আন্দোলন করে ট্যাপ রেকর্ড দিয়ে ক্লাস করায়। নবীন ভট্টাচার্যের কি একবার কান কি আছে উনি দেখতে পান না, চোখ কি আছে উনি, কান কি আছে শুনতে পান, উনি চোখ কি আছে দেখতে পান? আমার মনে হয় কোনোটাই ওনার নাই। যদি থাকতো উনি একটি কথা হয়তো বলতেন, একটি কথাও বলেননি, উনি সবটি কথা বলছেন, ওনার কোনো দোষ নেই। এটা যদি এরকমই বলে থাকেন তাহলে এটা তো মিথ্যার দেবী, কত বলবেন মিথ্যার দেবী। আর মানুষ ত্রিপুরার যে মানুষ মিথ্যার দেবী শুনতে 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 কান মনে ঝালা পড়া হয়েছে। সব ব্যাপারে মিথ্যা। চাকরি দিচ্ছেন, হয়তো দেখা গেল যে পূর্ণ দপ্তরে চালানোর মতো লোক নেই, হয়তো 2-4টা নিল, বেশিরভাগই ক্ষেত্রে চাকরি আর দেওয়া হয়নি। তারপরে আসুন আপনি চাকরি তো দেই না, ওটা কয়দিন পর পর বিজ্ঞপ্তি আর মানুষের কাছ থেকে জেরক্সের পয়সা নিয়ে অ্যাপ্লিকেশন করে বিভিন্ন মানুষের পয়সা করে খরচ করা। বিভিন্ন দপ্তর তো খালি, এমন কোন দপ্তর নেই যে সেই দপ্তরটাতে খালি নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত 40 বছর ইতিহাসে ত্রিপুরা যে এরকম বন্যার হয়নি। আমরা বললাম সরকারকে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করুন। নমস্কার, কে বলছেন? আমি জরিনাম থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনারা নিয়ে যা দেখলাম, বিজেপির মুখপাত্র যে সাংবাদিক সম্মেলন করলো, আইন শৃঙ্খলা সম্বন্ধে তাই যা বললো, তাই যা দেখছে তা বলছে, এবং খাদ্য নাই বস্ত্র নাই সেই কথাটা তাই দেখে না, বিরোধীরা আলোচনা করে। আমি আপনাদের মাধ্যমে তাইলে অনুরোধ করব, অন্তত তাইলে চোখের মনে হয় সমস্যা আছে, চোখগুলো যাতে ভালো ডাক্তার দেখায়। আর যেই জায়গা গিয়া যেই রাস্তা দিয়ে যা সাংবাদিক সম্মেলন করে, ওই রাস্তাটি কিন্তু বিগত সরকার করছিল। যেই হলঘরে বইয়া কইতাছে রাজ্যে উন্নয়ন হয়েছে না, সেই হলঘরটিও আগের সরকার করছিল। যে স্কুলটি বিদ্যাজ্যোতি নাম করছে, নাম পাল্টাইছে, কিন্তু স্কুলটিও আগের সরকার করছিল। সমস্ত কিছুই আগের সরকারই করছে, তারা শুধু নাম পাল্টাইছে আর ফেস্টন লাগাইছে। সরকারটা হলো ফেস্টনের সরকার। চাকরির নামে মানুষকে হয়রানি করা, তাদের কাজ হলো চাকরির নামে মানুষকে হয়রানি করা। কারণ এই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি শেষ নেই। রতননাথ দিব একরকম বিজ্ঞপ্তি, সুশান্ত চৌধুরী দিব আরেক রকম বিজ্ঞপ্তি। একটা চাকরির ওই 3 জন মিনিস্টার বিজ্ঞপ্তি দেয়, 10টা করে 30টা হয়, তাদের বিজ্ঞপ্তি তো এরকমই আছে। মানুষকে কিভাবে হয়রানি। আপনারা দেখছিলেন প্রথম সরকার আসার পরে ডিআরএস এর নামে ইন্টারভিউ নিল, তার যে পরীক্ষা নিয়ে মার্কশিটটা দিল না, আজও কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখাইল না। বলে সুশান্ত বলে খালি পাইপলাইনে চাকরি আছে। আরে ভাই, তোমার পাইপলাইনে চাকরি কবে খুলবো? প্রাইভেট চৌকার যদি তুমি বন্ধ করে রাখো, অন্তত আমরা এই কথাটা অন্তত আপনাদের মাধ্যমে মন্ত্রী মশাইয়ের জানাইতে যাই, অন্তত মানুষ বেকার পোলা বানিয়ে যে প্রতিশ্রুতি দিয়া তোমরা ক্ষমতায় আইতো, সেই প্রতিশ্রুতি পূরণ করো। মিস করে চাকরি হয়ে গেল 50,000 ভ্যাকেন্সি পোস্ট, আমরা রতন বাবু আগে বলতো। আর যদি তারা ক্ষমতায় এই 50,000 দিব, আরো 50,000 তার
সৃষ্টি করে তার চাকরি দিব, সেই 50,000 চাকরিও আজকে 7 বছরে দিতে পারছে না। ভ্যাকেন্সি পোস্টগুলো কই গেল, কে খাইলো? রেগার কাজ করাইলে দেখা গেছে যদি কাজ করে 40 জন, প্রেজেন্টের 60 জন, 242 টাকার রেগার হাজিরা, কিন্তু দেখা গেছে শ্রমিকরা পায় 175 টাকা। বাকি টাকা কই যায়? কারণ তাদের নেতারা যে কাজ না করে, যার ফলে আউটপুট আসে না। আমরা দেখি গ্রাম অঞ্চলে আমরা যখন লেখার কাজ করতে যাই, তাদের নেতা থাকে 40 জন, আমরা কাজ করি না থেকে 30 জন। আউটপুট করতে চাইবো কিভাবে যে গরিব টিউশন করে খাইতেছে, তারা তো তাইনের চোখে যেহেতু সমস্যা এগুলো দেখতো না। আমি আপনাদের মাধ্যমে এতটুকু জানাইবো, অন্তত তাই যাতে নেপালিকে চোখটি অন্তরকে ভালোভাবে চিকিৎসা করে রাজ্যটা প্রতি দেখে অন্তরকে মুখপাত্র হিসেবে বলা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো আমি বলি যে এই সরকার শুধু অপব্যয়ের সরকার। এটার নাম যদি দেওয়া হয় অপব্যয়, চাইলে সুন্দর হবে। কারণ দেখুন, সহজ সরল ভাষায় যদি বলা যায়, চাইলে গত বামফ্রন্ট সরকারের আমল থেকে এই সরকারের আমলে বাজেটের টাকা কিন্তু 1 টাকাও কমেনি, বরঞ্চ বেড়েছে। কিন্তু তারা সাংবাদিক সম্মেলনে বলেন, মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দিয়ে বলানো হয় যে তারা পোস্ট ক্রিয়েট করছেন, এতটা পোস্ট ক্রিয়েট করছেন না, পোস্ট ধ্বংস করেছেন। যেই পোস্ট ক্রিয়েট করেছেন বলা হয় এগুলি বহু আগের পোস্ট ক্রিয়েট করা। যদি 50,000-এর উপরে এখন পর্যন্ত পেনশনে গেছে এই 6 বছর 7 বছরে, এইগুলি আর তাদেরকে পোস্ট ক্রিয়েট করতে হয় না। এগুলি অটোমেটিক অর্থ দপ্তরের অধীনে থাকে টাকাগুলি হিসাব, তারা কন্টিনজেন্ট ফান্ড হিসাবে খরচ করে টাকাগুলি বছরে বছরে ধ্বংস করেছে। আমি আমার পরিষ্কার ভাষায় বলি, বামফ্রন্ট সরকার শেষ যে 10,323 কর্মচারী নিয়োগ করেছে, তারাও কিন্তু এখানে একটা ভুল করে গেছেন, 2 বছর লেট করে এই টাকাটা অন্য খাতে খরচ করেছেন, অথচ কিন্তু তাদের এগেইনস্টে টাকাগুলি ধরা ছিল বাজেটে। আর বিজেপি সরকার এখন পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে, আমি বিভিন্ন দপ্তরের পদ পরিচিত লোক সম্বন্ধে আমার জানা আছে, প্রায় 70,000-এর কাছে পোস্ট খালি হয়েছে, মানুষ পেনশনে গেছে। আর এইভাবে চললে আগামী দিন দেখবেন টিএসআর এর 16টা বাহিনী ধ্বংস হয়ে যাবে ওদের কারণে। এখন বটতলা দেখি ফাঁকে ফাঁকে 1-2 টিএসআর বসে থাকে। পুলিশ পেনশনে গেছে, প্রায় সব ট্রাফিক পেনশনে চলে গেছে। এই যে একটা অবস্থা, এই সরকারের এই যে একটা বেকার বিরোধী চক্রান্ত, এটা আমার মনে হয় তারা পরিবর্তন করা দরকার। আর প্রশাসনের অপব্যবহার, যেমন গাড়ি তারা যা খুশি তা যে পাওয়ার উপযুক্ত সে করছে, যে পাওয়ার উপযুক্ত না সেও ব্যবহার করছে। একজনের মিনিস্টারের সঙ্গে 3-4টা গাড়ি, তেল খরচ কত যায়। এখন সবচেয়ে পোয়া 12 মন্ত্রীর সঙ্গে যে ড্রাইভার গুলি আছে তারা যত গাড়ি দৌড়াবে তাদের লাভ, আর জনসাধারণের সর্বনাশ। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম যে এটা যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কথা হচ্ছে, তো এটা আইন শৃঙ্খলা থেকে আমি কথা বলছি যে তারা যে আইনের কথাগুলা বলছে, যে এটা তো হচ্ছে আইন নিয়ে, তারা কিন্তু রেশনে কি দিচ্ছে না, তারপর চাকরি দিচ্ছে না,
তারপর দেখুন আমি রাজনীতি করি না, আমি রাজনীতি সম্বন্ধে কিছু বুঝিও না, আমি এত কিছু গভীরে যেতেও চাই না। তো আমার শর্টকাট যেটা কথা হলো যে ওনারা যে বলছেন যে রেশন থেকে আমি কোনো কিছুই নিয়ে আমি কথা বলছি না, কারণ এত কিছু আমি বুঝি না। আমার যা চোখের নির্দেশ দেখা আমি তা বলছি। কিছুদিন আগে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এই যে বন্যাটা হয়ে গিয়েছিল, হ্যাঁ, তখন ত্রিপুরার শাসক দল কি করেছে ওরা এগুলা চোখে দেখিনি। ফার্স্ট কথা, আমি রাজনীতি নিয়ে আমি বিপক্ষ সপক্ষ আমি কোনো কথা বলছি না, আমি যেটা ন্যায্য চোখে দেখেছি আমি সেটাই বলছি। সব খারাপ থাকে না, কিছু লোক খারাপ থাকে, কিছু লোক ভালো থাকে। আমি বলছি না শাসকটা পুরাটা ভালো, আমি বলছি না শাসকটা পুরাটা খারাপ, ঠিক আছে? সবার ভিতরে দেখুন আমি একটা মানুষ, আমার ভিতরেও খারাপ ভালো আছে, তো সেমন কিছু সব কিছু থেকে থাকে। আর যেটা হচ্ছে নেশা সামগ্রী নিয়ে কথা বলছেন ওনারা, আমি প্রায় সময় নিউজ করলে আমি প্রায় সময় দেখি নেশা, আজকে ওখানে এতটুকু গাঁজা ধরেছে, কালকে ওখানে একজন নেশা কারবারিকে ধরা হয়েছে। যদি আইন শৃঙ্খলা এতই খারাপের দিকে যেত তাহলে এগুলা হতো না। আজকেও আমি দেখেছি আপনারা নিউজে দেখানো গেছে 70 লাখ টাকার মতো হয়তো বা গাঁজা ধরা গেছে আপনারা নিউজে, এটা আমি দেখলাম। আচ্ছা ঠিক আছে, যদি আইন শৃঙ্খলা এতই খারাপ হতো, এটা হলো। আরেকটা কথা হলো, দেখুন আমি এখন কোথা থেকে কথা বলছি, আমি কে আপনি বলতে পারবেন না। এমনকি শাসক দলে যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের মানিক স্যার, উনিও কিন্তু বলতে পারবেন না। তাহলে আমার এলাকায় কি হচ্ছে না হচ্ছে উনি ওখানে বসে কি করে বলবেন? উনি ওখানে বসে বলতে পারবেন না। আমার এখানে যদি একটা মার্ডার হয়ে যায় উনি ওখানে এসে বলতে পারবেন না। কে বলতে পারবে? আমাদের লোকের, আমাদের চারপাশের লোকেরা। তো এটা আগে প্রমাণ হতে হবে কে করেছে, তারপর না আইনে একটা কাজ করবে না। এমন তো না যে আইন সবাইকে ছেড়ে দিচ্ছে। তারপরে হচ্ছে আরেকটা দেখলাম আমি যে নারীরা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে। এখন তো নারীরা আইন শৃঙ্খলাটা অনেক উপরে চলে গেছে। কোনো হ্যাঁ হতে পারে হয়, তাও আমি বলছি না যে হয় না, নারী নির্যাতন হয় না, শিশু বাচ্চা নির্যাতন হয় না, আমি এটা অস্বীকার করছি না। তারপরও 100-এর মধ্যে হয়তো বা 80% এখন এটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? অনেকখানে দেখবেন আপনারা নিউজেই দেখা যায়, অনেক নিউজেই দেখা যায় অনেক করে মহিলাই তার সংসারটা ভেঙে চলে গেছে। তাহলে আইন শৃঙ্খলা মেয়েদের প্রতি যদি এতই ভালো যদি না হয়, তাহলে একটা মেয়ে তো স্বাধীনতা কি করে পায় যে একটা তার ফ্যামিলিকে ছেড়ে অন্য আরেকটা ফ্যামিলি গঠন করতে পারে? যদি মেয়েরার প্রতি আইন শৃঙ্খলা এতই খারাপ হয়ে থাকে, আমি আইন শৃঙ্খলা মেয়ের কথা বলছি, আমি কোনো শাসক দলের বিরুদ্ধে বলছি না, বিরোধী দলের পক্ষে বলছি না। আমার যেটা ন্যায্য, আমি যেটা চোখে দেখেছি আমি সেটাই বলছি। নমস্কার। দল এমনকি বিজেপির যারা শরিক দল তারাও বললেন হ্যাঁ ঠিক। এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন না, মানুষকে সেবা করার জন্য। জাতীয় রাজনৈতিক বিপর্যয় হলে পরে, এই জাতীয় বিপর্যয় হলে পরে, নমস্কার, স্যার নমস্কার, আমি সাপুন থেকে বলছিলাম। হ্যাঁ বলুন স্যার। বলছিলাম আজকে আমি অনেকদিন ধরে ট্রাই করছি, কিন্তু আপনাদের মাধ্যমে আমি ফোন ঢুকাতে পারছি না, কথা বলতে পারছি না। স্যার স্যার আমার একটা বক্তব্যের জন্য আপনার কাছে আমার অনুরোধ, আমার বক্তব্যটা যদি দর্শকের কাছে সবার কাছে যদি পৌঁছান। স্যার আমি বলতে চাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরিওয়ালা যে যারা আছেন তাদেরকে সরকার 2000 টাকা করে পূজার জন্য বোনাস দিয়েছেন। আর আমরা যে শ্রমিক, আমাদের কাজও ঠিকভাবে এখন হয় না। একদিন করলে 2 দিন থাকে না, 2 দিন করলে 3 দিন থাকে না। এর মধ্যে সরকার দেখা গেল কি ভোজ্য তেলের মধ্যে 20 টাকা বাড়িয়ে দিল। আগে কিনতাম 40 টাকা, এখন কিনতে হয় 60 টাকা। আলুর মধ্যেও সেম, ডালের মধ্যেও সেম, পেঁয়াজের মধ্যেও সেম, রসুনের মধ্যেও সেম। হ্যাঁ, তাই আমি বলতে চাই, মাননীয় খাদ্যমন্ত্রীকে বলতে চাই আমি যে সরকারি কর্মচারীদেরকে যখন তারা পূজার বোনাস দিয়েছে, আমার মনে হয় আমাদের মতন যারা শ্রমিকেরা আছেন, বাইরা আছেন, তাদেরকে মনে হয় এগুলোর মধ্যে বাড়িয়ে দিয়ে আমাদেরকেও এই 2000 টাকা করে দিয়েছে। অনেক ধন্যবাদ আমাদের খাদ্যমন্ত্রীকে, আমাদের সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ দিই, যাতে এগুলা বিগত দিনও যাতে আরো পূজা চলাকালীনের মধ্যে আরো কিছু বাড়িয়ে দেওয়া যায়, আরো 10 টাকা 20 টাকা যাতে বাড়িয়ে দেওয়া যায়। ভালো
আমরা শ্রমিকেরা কি করতে পারছি? কাজ পাচ্ছি না, একদিন করলে 3 দিন পাচ্ছি না। আমাদের দিকে দেখার জন্য কেউ আছে? নাই। আমার মনে হচ্ছে আমরা কি খাইতে আসি না চলতে আসি, এগুলোর দিকে দেখার জন্য কেউ নেই। সরকারি কর্মচারীর দিকে তাদের দিয়েও পাচ্ছি, অ্যাডভান্সও পাচ্ছি, তারা আনন্দ করবে আর আমরা নিয়ে আনন্দ করবো, এটাই সরকার? আমরা কি সরকারকে ভোট দিই না? ভোট দিয়ে নির্বাচিত আমরা করি না? আমাদেরও তো একটা ভালো মন্দ তো সরকারকে দেখার দরকার আছে। এই যে পূজার মরশুমে এগুলা সামগ্রীর মধ্যে বাড়িয়ে দিয়ে, এটা কি আমাদেরকে বোনাস দিয়েছে? এটা নিয়ে সরকারের নমুনা। আমরা সরকার কেন আনি? নতুন নতুন সরকার কেন আনি? যাতে আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে 2টা চাল ভাত খেতে পারি। এই কারণে আমরা নতুন সরকারকে বেছে নিই, যে আগামীতে আর একটা সরকার আসলে কি করবে, ভালো হবে, আমরা এগুলা দেখে বেছে নিই। কিন্তু সরকার উল্টোটা করেনি, গরিবের দিকে দেখার মতন নাই। ওই রেশনের মধ্যে দিয়েছে আটা, ময়দা, সুজি, চিনি, আমাদের টাকা দিয়ে আমাদেরকে দিচ্ছে। ওই বাংলাতে একটা প্রবাদ আছে যে কুইয়ার তেল দিয়ে কুইয়া পাচ্ছি। হ্যাঁ, আমাদের তো ত্রাণ আরো বেশি পাওয়া যেত। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষকদের ফসল বীমাতে 100% তাদেরকে ফেরত দিতে বাধ্য হতো। সরকার চুপ। আমরা দাবি করলাম কেন্দ্র থেকে টিম পাঠাবার জন্য দাবি করুন। যাই হোক, কথা শুনেছে রাজ্য সরকার, বলেছে, এসছে, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না সেই কেন্দ্রীয় টিম আসলেন। তার 2 দলে বিভিন্ন জেলাতে গেলেন, ধন্যবাদ, কিন্তু আজ পর্যন্ত শোনা গেল না তারা কত টাকার প্যাকেজ বা কত টাকা সাহায্যের জন্য সুপারিশ করেছে। রাজ্য সরকারের কোনো বক্তব্য নেই। এদিকে কৃষি এবং সচিবকে দিয়ে, অর্থ সচিবকে দিয়ে ঘোষণা করাচ্ছে কৃষকদের গড়ে 1000 টাকা করে দেওয়া হবে। আর যে কৃষকের লক্ষ লক্ষ টাকার জমি সম্পূর্ণ ধসে গেল, নমস্কার, কে বলছেন? পুকুর লেকের মাছ চলে। নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম আইন শৃঙ্খলা, শাসক বলছে ভালো, বিরোধীরা বলছে খারাপ, এখন আবার আপনি তো আমরা তো ঘটনা হলো কি, শাসক বলছে ভালো। সত্যি তো, শাসক তো ভালোই বলবে, কারণ ঘুষ যখন দই নিয়ে বেরোয়, দই রাখবেন না, দই বলছে ভালো দই। তো যখন ঘুষ দই বিক্রি করতে বের হয় আর কি, তখন তার দইটা সবসময় ভালো বলে, আর বিরোধীরা বলছে খারাপ। তো বিরোধীরাও ওই যে আঙ্গুর টক শিয়ালের গল্প, সে লাগাল পায়নি। কিন্তু আমি বলছি আর কি, যেহেতু আপনি লাস্টে একটা আছে, আমি বলছি সামগ্রিক ভাবে আমি যদি বলি আর কি, আমরা যে সমীক্ষাগুলো দেখি ত্রিপুরা রাজ্যের অবস্থা, নারী ধর্ষণ, খুন, ওই যে কত মাসে কতটা দেখাইলেন আপনাদের ব্যাপারে দেখলাম, এগুলো তো উদ্ভট নয়, আকাশ থেকে পেরে এনেছেন ফলটা, এরকম নয় তো। নিউটনের 3য় সূত্রের মতো নতো, আপেলটা উপরের দিকে যাইতো, নিচের দিকে গিয়ে লেগে আছে। তো এরকম যদি না হয়, তো শাসক তার দুই সবসময় ভালোই উঠলে। নবেন্দ্র বাবু একদম পরিষ্কার করে বলে যাচ্ছেন। আবার এদিকে জিতেন বাবুরটাও শুনলাম একটু, তো ওনারা বলছেন ওনারা 25 বছর করেছেন, ওনারা 6 বছর, তো তুলনায় হাঁটুর নিচে আছে এখনো ওরা।
ওদের শিক্ষার আরো দরকার আছে। তো ঘটনা হলো এই 6 বছরে যদি এই অবস্থা হয়, 25 বছর আসতে আসতে যদি এই সরকারটা, আমি ধরে নিলাম সরকারটা রইল, তাহলে আমাদের কোন জায়গাতে গিয়ে দাঁড়াতে হবে? এখন দর্শন আগে হয়েছে, টাকা তুলসী হয়েছে, অমরপুর রাবার বাগান হয়েছে, এগুলো আমরা জানি, ইতিহাস জানি। তো ঘটনা হলো সদরের ওই কি বলে সামরি শর্মা থেকে তো বলে সুখরাম দেব বর্মা সদরের এসডিও বোলাসা, এগুলোও জানি আমরা। তো ঘটনা হলো আইন শৃঙ্খলা তলানিতে। কারণ একটা সংবাদ মাধ্যমের অফিস, ওটাতে ভাঙচুর হয়েছে, ওইটা আমরা আগে দেখিনি। সত্যি এটা আমরা আগে দেখিনি। হ্যাঁ, অনেক কিছু বলা হয়েছে ব্যাপারটা সম্বন্ধে, কেস অনেক কিছু হয়েছে। প্রতাপগড়ে গিয়ে আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এইসব পেপার পড়ো, যাবে অফিসে যাবে গিয়ে দেশের কথাটা পড়বে, এটাও আমরা জানি। তো ওই রকম না, জনগণের জন্য কিছু কাজ করে দেখান। এই প্রেস মিডিয়ার সামনে বসলাম, বসে বসে শুধু মিথ্যার ফুল জড়িয়ে দিলাম, এরকম বলে আর কতক্ষণ বোকা বানাবেন আমাদেরকে? আমরা কি এতই বোকা? কত পার্সেন্ট ভোট পেয়ে আপনি ক্ষমতায় আছেন নবেন্দ্র বাবু? আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের মাধ্যমে, তো এইগুলো মাথায় রেখে কিছু সত্যি বলতে চেষ্টা করুন। আজকে স্বাস্থ্যের অবস্থা কি, শিক্ষার অবস্থা কি, প্রত্যেকটা দিন আমরা দেখি রাস্তার মধ্যে। ওই সেদিন বেরিয়েছিলাম অঙ্গনারী, রাস্তা জাম, পুরা পূজার প্রাক মুহূর্তে এই অবস্থা। আর সময় নেই আন্দোলনে, মানুষকে হ্যারাস করছে। এগুলা কতক্ষণ সহ্য করবে মানুষ? দেখা যাক আগামীতে ভবিষ্যৎ, আমরা আশা রাখি ভালো হবে। তো ওইভাবে চিন্তা করি। আজকের জন্য এটুকুই। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। আমরা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করলাম, আইন শৃঙ্খলার বিষয় নিয়ে সেখানে কথা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, ত্রিপুরা বর্তমানে আইন শৃঙ্খলা খুবই খারাপ, খুব খারাপ। প্রতিদিন কোথাও না কোথাও খুন ঘটনা ঘটেই চলেছে, যে কোনো ভাবে হোক, যেখানে হোক। হ্যাঁ, ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। যদি চলতে থাকে আগামী দিনে আরো ভয়াবহ গ্রহণ করবে নিঃসন্দেহে। তার মধ্যে আরেকটা যুক্ত হচ্ছে ধর্ষণ। হ্যাঁ, ধর্ষণ ঘটনাটা কখনো কখনো দেখছি যেটা হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য কিন্তু বিরাট ভালো দিক না। এর জন্য সবাইকে সোচ্চার প্রতিবাদ করতে হবে, প্রতিবাদশীল হতে হবে আপনার প্রত্যেকে। তাহলে চলবে, কিন্তু এগুলি তো দেখতে হবে প্রত্যেকে আমাদের। হ্যাঁ, সরকারের সজাগ থাকতে হবে। শুধু মুখে মুখে ঘন্টা বাজলাম, মুখে মুখে বললাম বা পরে ভাষণ দিলাম, হ্যাঁ, আর আমরা মেনে নেবো, এই ব্যাপারটা এরকম নয়। আমরা দেখছি তো, হ্যাঁ, আমরা দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখন সব খবর আপনার মাধ্যমে আমরা হাতের মুঠোতে খবর পাই, যখন যা হয় সব পেয়ে যাই। অতএব ওই শাক দিয়ে মাছ ধরতে চলবে না, আর চোখ ভর্ত করলে ভাষণবাজি করলে হবে না। ভাবে কি আমি চোখে দেখিনি, পৃথিবী কেউ দেখিনি, আমি তো কানে শুনি, পৃথিবী কেউ কানে শুনি। ওই মেয়েটা একটা প্রসঙ্গ টেনে আনছে, আমাদের কথাই বলছি। বিমান আমলে দেখতাম আপনার ওই গ্রামেগঞ্জে যখন মিটিং করতে হতো, মহিলারা যখন যেত, ওখানে ওই মিটিং এর মধ্যে যা যা করানো হতো ওদেরকে, ওরা এসে মহিলাগুলি এসে বলতে হ্যাঁ ওই যে ঠিক। যেমন ওরা যদি বলে যে না সূর্য পশ্চিম দিকে উঠেছে, তো মহিলাগুলি এসে বলতে হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠেছে। তো বর্তমান শাসকদের কথাটা এরকম কিছুটা মিল থাকছে। ওরা হ্যাঁ ওইটাই হবে, এটাই ঠিক, এটাই কিছু হচ্ছে না। হ্যাঁ, এগুলি আমরা সব দেখছি, হ্যাঁ আমরা বুঝছি। এগুলি এইসব দিয়ে বলে আরো হাসি খোরাক হবেন না, মানুষ হাসাবেন না। হ্যাঁ, আমরা জানি, বুঝি, চোখে দেখি। অর্থাৎ সত্যটা সত্য করুন, মিথ্যাটা মিথ্যা করুন, শুধু শুধু আরো হাসি খোরাক হবেন না, এটা আমি বলবো। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আইন শৃঙ্খলা ভালো নেই এখন, সবাই বলছেন ঠিক আছে, কিন্তু বিগত দিনেও যে আইন শৃঙ্খলা কতটুকু ভালো ছিল সেটাও আমরা দেখেছি। শ্যাম হরিশ শর্মা থেকে শুরু করে শুক্লাল দেববর্মা, MLA মধুসূদন সাহা, আমরা যাকে বুলা সাহা নামে চিনি, তারপরে বড়ার গুলচক্কর, সুনামরা, সিদ্ধি আশ্রম, ONGC, সবকিছুতেই আমরা দেখেছি। ব্যাপার হচ্ছে আইন শৃঙ্খলা তখন কতটুকু ছিল আর এখন কতটুকু আছে সেটাই না গিয়ে আমরা যদি মনে মনে ভাবি যে আমরা নিজেরা আইন হাতে না নিয়ে আইন যারা পরিচালনা করেন তাদের হাতে তুলে দিয়েছি। তো যেমন ধরুন কিছুদিন আগে ও সেই রাজীব চমুনিতে নির্দোষ একটা ছেলে, সে অকালে তার প্রাণটা দিতে হলো। সেই কারণে বলছি আইন যদি নিজের হাতে নিয়ে নিই তাহলে আইন আর কিভাবে চলবে। সেটাই বলছি, আইন তখনও যেরকম ছিল এখনো যে ভালো চলছে তাই বলছি না, কিন্তু সেই বিগত দিন থেকে এখন কিছুটা হলো ভালো চলছে, এটাই আমার বলার কর্তব্য। অবশ্যই অবশ্যই আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কথা শুনছি, মূল্যায়ন আপনাদের, এবং অবশ্যই চারদিকের খবরাখবর আপনারাই রাখেন। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।